আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। দাড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই, জামাত প্রার্থীর বক্তব্য ভাইরাল। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন 5 ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি। আগুন এক প্রান্তে নেভানো হলে অন্য প্রান্তে আবার জ্বলে উঠছে। জানাবো সরকার হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালাতে পারে কি, এবং সর্বশেষ জানাবো ভারতে বাংলাদেশের নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি দেখছে না আইসিসি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। দাড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই, জামাত প্রার্থীর বক্তব্য ভাইরাল। সিরাজগঞ্জ 6 আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী ও শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমানের এমন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে মিজানুর রহমানকে দাড়িপাল্লায় ভোট চেয়ে বলতে শোনা যায়, যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই। আমি অনুরোধ করতে চাই, যারা হাত তোলেন নাই, আমি বলবো আজকে যদি কোরআনের মাহফিল শোনেন, কোরআনের কথা হবে, কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাড়িপাল্লার পক্ষে থাকবেন। একটি ইসলামী জলসার মঞ্চে দাঁড়িয়ে তিনি এমন বক্তব্য করেছেন। তবে এ মন্তব্য তিনি কবে ও কখন করেছেন সেটি সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে মিজানুর রহমানের দাবি, বক্তব্যটি 2 মাস আগে ও মূল বক্তব্য থেকে বিকৃত করে প্রচার করা হয়েছে। জলসার মঞ্চে থাকা ব্যানারে লেখা অনুযায়ী উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরপুর, কাশীনাথপুর, আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়ন গল্পে আয়োজিত এক ইসলামী জলসায় বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওর বক্তব্যের ঘরে নেটিজেনরা পক্ষে ও বিপক্ষে নানান সমালোচনা করেছেন। এ মন্তব্যের বিষয়ে জামাতের প্রার্থী মিজানুর রহমান বলেন, 2 মাস আগে সরপুর, কাশীনাথপুর দাখিল মাদ্রাসায় একটি ইসলামী জলসায় অতিথি হিসাবে বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যে খণ্ডিত কিছু অংশ বিকৃত করে আমার প্রতিপক্ষরা ছড়িয়ে দিয়েছে। মূলত আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই তারা এটি করেছে। তিনি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে এই বক্তব্য প্রচার না করার অনুরোধ জানান। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন 5 ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি। আগুন এক প্রান্তে নেভানো হলে অন্য প্রান্তে আবার জ্বলে উঠছে। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্কাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারে কোনো ক্ষতি হয়নি এবং এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে। রাত আনুমানিক 8টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্কাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে মহেশখালী ও চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের মোট 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির বিরুদ্ধে বিবেচনায় পার্শ্ববর্তী উপজেলা থেকেও অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়। রাত 1টা পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একদিকে আগুন নেভানো হলেও অন্য প্রান্তে নতুন করে আগুন জ্বলে উঠছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের স্কাপ ইয়ার্ডে আগুন লেগেছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। এদিকে রাত 12টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, আগুন অনেকাংশেই ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো প্রকার ক্ষতি হয়নি। তবে রাত 1টায় মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহুদ্দিন কাদের জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি। তিনি বলেন, আগুন এক প্রান্তে নেভানো হলে অন্য প্রান্তে পুনরায় জ্বলে উঠছে বিদ্যুৎ কেন্দ্রে। বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্কাপ ইয়ার্ডটি বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীরের ভেতরে অবস্থিত এবং পুকুর সদৃশ একটি কাঠামোর মধ্যে গড়ে তোলা। এখানে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রী সংরক্ষণ করা হতো। স্কাপ ইয়ার্ডটি মূল বিদ্যুৎ উৎপাদনের বয়লার এলাকা থেকে তুলনামূলকভাবে নিরাপদ দূরত্বে অবস্থিত। সরকার হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালাতে পারে কি? আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের বাকি আছে 1 মাসেরও কম সময়। সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে 22শে ডিসেম্বর যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। এছাড়াও সারা দেশে ব্যানার, বিলবোর্ড, লিফলেট ও ফেস্টন টানানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে বৈঠক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানোর জন্য আলাদা দলও গঠন করা হয়েছে।
বলা বাহুল্য, সংসদ নির্বাচন ও গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সরকারের তরফে এ ধরনের প্রচারণা চালানো অযৌক্তিক নয়, বরং কিছুটা স্বাভাবিক এই কারণে যে 1.5 দশকের বেশি সময় দেশে গ্রহণযোগ্য কোনো নির্বাচন হয়নি, জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে গণভোটের অভিজ্ঞতাও এখনকার বেশিরভাগ ভোটারেরই নেই। এমত অবস্থায় তাদের উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে আনা ও ভোট দিতে অনুপ্রাণিত করার প্রয়োজন এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকার কি গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাতে পারে? সরকার যদি কোনো দলের পক্ষে বা মার্কার পক্ষে ভোট চাইতে না পারে, তবে হ্যাঁর পক্ষে ভোট চাইতে পারে কিভাবে? সরকার অন্তর্বর্তী হোক বা নির্বাচিত, তার তরফে নির্বাচনে কোনো পক্ষ অবলম্বন করা আইনসিদ্ধ হতে পারে না। নির্বাচনের সময় যে সরকারি ক্ষমতায় থাক, তাকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হয়, নিরপেক্ষ আচরণ প্রদর্শন করতে হয়। এর ব্যতিক্রম হলে নির্বাচনকে আর নিরপেক্ষ নির্বাচন বলা যায় না। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়েছে যে সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। ইতোমধ্যে সিদ্ধান্ত কার্যকর হতেও শুরু করেছে। প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষকের প্রধানকে সম্প্রতি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে ও করবে। এ ব্যাপারে সরকার পরামর্শ নিয়েছে এবং লিগ্যাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট চাইতে পারবে। এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। অধিকন্তু রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক মুনির হায়দার বরিশাল বিভাগ সফর করে বিভাগীয় ইমাম সম্মেলনে বক্তব্য রেখেছেন। সেখানে অধ্যাপক আলী রিয়াজ হ্যাঁ পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। 24শে জানুয়ারি পর্যন্ত বাকি 7টি বিভাগীয় শহরে তারা অনুরূপ প্রচারণামূলক মতবিনিময় জানাবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক পদক 2025 অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা হ্যাঁ বলতে হবে গণভোটে। হ্যাঁ ও না দুটি বিষয়েই সিদ্ধান্ত চাওয়া হয় ভোটারদের, হয় হ্যাঁ অথবা না বলতে হবে। এরপর ভোট গণনা শেষে হ্যাঁর পক্ষে যদি ভোট বেশি পড়ে, তাহলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে সিদ্ধান্ত হবে, না জয়যুক্ত হলে নার পক্ষে সিদ্ধান্ত হবে। বহলের অজানা নেই, ফ্যাসিস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায়ন হয়। সরকার শুরুতেই কয়েকটি সংস্কার কমিশন গঠন করে। কমিশনগুলো যথারীতি সংস্কার প্রস্তাব পেশ করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের পর 84টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। এই সনদে থাকা সংবিধান সংক্রান্ত 48টি প্রস্তাব নিয়ে হচ্ছে গণভোট। এই 48টি সংস্কার প্রস্তাবকে 4টি বিষয়ে ভাগ করে গণভোটের প্রশ্ন তৈরি করা হয়েছে। প্রশ্ন প্রকাশ করার পর থেকেই অনেকেই বলে আসছেন, প্রশ্নগুলো জটিল ও সাধারণ মানুষের জন্য দুর্বোধ্য। সাধারণ মানুষ কেন, অধিকাংশ শিক্ষিত মানুষেরও ওই 48টি সংস্কার প্রস্তাব সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। পর্যবেক্ষক মহলের মতে প্রশ্নগুলো আরও ছোট ও সহজবোধ্য হলে ভোটারদের বোঝা ও ভোট দেয়া সহজ হতো। তা না করে সরকার প্রশ্নগুলো সেভাবেই রেখে দিয়েছে। গণভোট সম্পর্কে প্রচারণা জোরদার হলেও কথা ছিল, তা হয়নি বা হচ্ছে না। প্রশ্নগুলো ভোটারদের বোঝানো দরকার ছিল, প্রচারণা এ ধরনের হয়নি বা হচ্ছে না। ফলে গণভোটের ব্যাপারে ভোটারদের আগ্রহ এখনও জোরালো হয়ে ওঠেনি। গণভোটের বিষয়টি আরও আগে থেকেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে। 4টি ভাগে প্রশ্ন, কিন্তু উত্তর দিতে হবে একটি, হয় হ্যাঁ অথবা না। এটি অবৈজ্ঞানিক সিদ্ধান্ত। একটি বা দুটি আগের ভাগের প্রতি কারো সম্মতি থাকতে পারে, অসম্মতিও থাকতে পারে, কিন্তু সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য রাখা হয়নি। দ্বিতীয়ত, মৌলিক কিছু সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়নি, ভিন্ন মত আছে। যেমন বিএনপির কিছু বিষয়ে অমত আছে, কিন্তু এই অমত বা মতপার্থক্যকে সরকার পাত্তা দিতে চাইছে না। গণভোটে হ্যাঁ জয়ী হলে এবং বিএনপি সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তার অমত সব বিষয়েই প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। সরকার সব বিষয়ে ও প্রশ্নে হ্যাঁ সিদ্ধান্ত চাইছে। জামাত ও এনসিপি ইসলামী আন্দোলন হ্যাঁর পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। দেখা যাচ্ছে সরকার এসব দলের অবস্থানকে সমর্থন করছে। এটা সরকারের পক্ষপাতিত্ব, যা সে করতে পারে না। গণভোটে হ্যাঁ বলায় যেমন সুযোগ আছে, না বলারও সুযোগ আছে। যদি হ্যাঁ না থাকে, তবে গণভোটের প্রয়োজনীয়তাও থাকে না। সরকার কোনো রাজনৈতিক দল বা পক্ষ নয় যে হ্যাঁ বা নার পক্ষে অবস্থান নেবে। সরকার এক পক্ষে অবস্থান করায় তার উদ্দেশ্য বা টার্গেট কি তা বুঝতে অসুবিধা হয় না। গণভোটের পক্ষে স্বাভাবিক ও সঙ্গত প্রচারণা সমর্থনযোগ্য হলেও পক্ষপাতমূলক প্রচারণা সমর্থনীয় নয়। এই প্রচারণায় অবশ্যই অর্থ ব্যয় হচ্ছে বা হবে। এই অর্থ কোথা থেকে আসবে? দেশের অর্থনৈতিক অবস্থানকে শোচনীয় বললেও কম বলা হয়। উন্নয়ন কর্মকাণ্ড তো দূরের কথা, সরকার চালানোর মতো অর্থের সংস্থান নেই। এর উপর আছে বিচার নির্বাচনের বিপুল ব্যয়। সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতির চাপে চিড়েচাপটা। বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, শিল্প কারখানা বন্ধ হয়ে বেকারের সংখ্যা অব্যাহত রয়েছে।
অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। অবস্থার এই প্রেক্ষাপটে গণভোটের নামে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার অর্থ ব্যয় হিসাবে মানুষ মানবে। সরকার ডেঙ্গুর বিরুদ্ধে ক্যাম্পেইন চালাতে পারে না, অর্থভাবে মশা নিধনে অর্থ ব্যয় করতে পারে না, আরও অনেক জরুরি বিষয়ে অর্থভাবে বাদ পড়ে যায়, অথচ অপ্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় যাচ্ছে। পর্যবেক্ষকদের অনেকের মতে গণভোটে আদেও কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ স্বাক্ষরই যথেষ্ট ছিল। যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাদের উপর নৈতিক দায়িত্ব বর্তাতে সরকার প্রস্তাব বাস্তবায়ন করার। এখানে বিশেষ প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।